রাজনীতিবিদরা এটার সাথে যুক্ত হয়েছেন এবং আগামী দিনের বাজেট আসছে। আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনের 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং সেইখানে এই আর্থিক হিসাবের ভিতর দিয়ে আমরা দেখাতে চাচ্ছি এইটা সম্ভব বলে আমরা মনে করি। এইটি ছিল আমাদের মূল এবং বিষয়, এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের সামাজিক এবং সরকারি উদ্যোগ দরকার, রাজনৈতিক এইটার দায়বদ্ধতা দরকার, সেটার কথা আমরা শেষে বলেছি। আমি সংক্ষেপে আপনাদের মনোযোগ আকর্ষণ করলাম। আমি আমার সহকর্মী বৃন্দকে ধন্যবাদ জানাই, অনেক পরিশ্রম করে এবং অত্যন্ত পেশাদারি দক্ষতা দিয়ে এই কাজটা আমরা তৈরি করেছি, যেটা একটি আন্তর্জাতিক মানের যে কোনো জায়গাতে এটা গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি। আমার কলিগদের আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার জন্য আমি প্রথমে ফ্লোর ওপেন করছি না। আমি প্রথমে আমার সাথে যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন আমি তাদের আলোচনার ভিতরে আনবো। তো আনিকা, let me start off with you. So you went ahead and you defined what a universal basic income is and what it is not, no? And so if we look at it at its most basic form, it is paid to everyone unconditionally and in cash, no? And you have you mentioned that in the very beginning. But then what I heard from the rest of the presentation in terms of what to introduce in Bangladesh, this did not really follow those same parameters. No, for one, it was not universal. You're still looking at targeting households. So that very first, the U in the UBI has gone. You mentioned that it should be unconditional, but there were two other conditions you brought in. One was that they should not be benefiting from others' safety net programs, which is understandable, but nonetheless, it's a condition we bring in. There was another condition I recall, but early. Oh, sure, I remember. Well, I mean, sure, as a social objective, it's a great thing. But again, it falls outside of a UBI strict definition. No? And to be honest, my initial reaction is that this proposal does not sound very different from what is already out there. The government has over, at any one time, it's between 120 to 140 social protection programs. This sounds very familiar, no? It's very similar to at least some of the programs that already exist. You talked about, you presented the ultimately মূল জিনিসটা হচ্ছে গভর্নেন্স, এবং এটা নিয়ে ভেরি নাইস যে এখানে আমরা কিভাবে গভর্নেন্স ইনোভেশনটাও কিভাবে করব, কিভাবে সামাজিক দায়বদ্ধতা তৈরি করব আমরা, এবং লোকাল লেভেলে কিভাবে আমরা দায় এবং দরদকে মিলিয়ে কিভাবে আমরা এক ধরনের সিটিজেন সেন্ট্রিক পাওয়ার তৈরি করতে পারি, যেটা আসলে কনসিকুয়েন্সিয়াল, এবং এটা কনসিকুয়েন্সিয়াল সিটিজেন সেন্ট্রিক পাওয়ার, পিপল সেন্ট্রিক পাওয়ার আমাদের লোকাল লেভেল থেকে তৈরি করতে হবে, যেটা আমাদের লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারে আছে কিন্তু সেটা কনসিকুয়েন্সিয়াল না এবং সেটা খুব একটা এফেক্টিভ না। সুতরাং এই জায়গাটাতেও গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি ইনোভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং এখানেও আমি মনে করি পাবলিক এবং এনজিও এর ভিতরে একটা বড় ধরনের পার্টনারশিপ, এবং এখানে অনেক অভিজ্ঞতা আছে, এবং এই অভিজ্ঞতাগুলোকে আমরা কিভাবে হার্নেস করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে আমার ডিজিটালাইজেশন উইল অবভিয়াসলি বি ইম্পর্টেন্ট, কিন্তু আমি একটু আর্জ করব, লেট আস নট গেট টু অ্যাডভেঞ্চারিস্ট অ্যাবাউট দ্য ডিজিটালাইজড পাইপ ড্রিমস। হ্যাঁ, ডিজিটালাইজেশনটা অত্যন্ত ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, এবং এটা আসলে কোন জায়গায় দরকার, কোন জায়গায়, এবং অপশন সবসময় রাখতে হবে, কারণ আমাদের ডিজিটালাইজেশন অনেক ক্ষেত্রে it becomes a religion. 1.2% tax GDP ratio বেড়েছে, which means that our growth is actually very low when you speak to numbers. Again, আমরা তো of course we were misguided with certain numbers. এখন আপনি এই ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে আপনি এটাকে কি ফাইন্যান্স করতে পারবেন কিনা? অফকোর্স there are different financial models.
আরেকটা হচ্ছে যে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ একটা আছে, যে আপনার এন্টায়ার সিস্টেমটাকে, এক্সিস্টিং যে সিস্টেম সেটাকে পুরো রিস্ট্রাকচার করতে হবে। সেখানে লেটস ফেস ইট, আপনি কিছু রেজিস্ট্যান্স ফেস করবেন, whether it is from the bureaucracy, whether it is from the political arena, whether it is from the private sector, because it is a completely new process. এর পাশাপাশি ইনএফিসিয়েন্সির কথা যদি আমি একটু টানি, যেটা আমরা ধরেন কোভিডের সময় দেখেছি, যখন আমরা ওই যে প্রণোদনা বিতরণ হচ্ছিল, যে এক মোবাইল নাম্বারে 300 জনের বিকাশের প্রণোদনা চলে যাচ্ছিল, এই ধরনের মিসহ্যান্ডলিং লিডস টু আ লট অফ পিলফারেজ, বলবো না, সিভিয়ার ওয়েস্টেজ অফ ফান্ডস। এর পাশাপাশি আরেকটা হচ্ছে, এখন ডিমান্ড ড্রিভেন ইনফ্লেশনের কথা যদি বলি, আবার অন্যদিকে এটা ইনফ্লেশনকে সাপোর্টও করে, বিকজ আমাদের পারচেজিং পাওয়ার বাড়বে, আমাদের স্পেন্ডিং পাওয়ার বাড়বে। তো এই সব কিছুতে আলটিমেটলি যদি আপনি দেখেন যে আমাদের ইনএফিসিয়েন্সিটা আমি কিভাবে ইনশিওর করব আগে, এখন কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে, আমরা তো এখন আগে কি হয়েছে সামনে কি হবে সেটা তো ইস্যু না, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতিতে আমরা we are in a very volatile situation, because but in a volatile situation with a lot of hope. We feel যে একটা নতুন সরকার এসে আমাদেরকে অনেক কিছু, there is a lot of changes, we see a lot of change, positive changes, but also there is a lot of shortcomings which the private sector of course things হতেই পারে, সেটা নিয়ে আলোচনার বিষয়। আমরা এখন আমাদের প্রথম যেটা আমি ফার্স্টে আপনার আজকে যে প্রেজেন্টেশনে দেখলাম, সেটা হচ্ছে যে methodology and data for the poverty scorecard, যেটা তৌফিক ভাই আজকে আমাদেরকে ওখানে দেখালেন, আমি ওটা একটু ডিটেলস দেখেছি। এইটাকে এনশিওর করবে কে? এটা কি আমাদের গভর্নমেন্টের কোনো মন্ত্রণালয় করবে? Right? As Annika said, this is not very far from what we see. So we are going to use proxy means test. Fine, that's okay. But as we know, there are a lot of admin costs related to that. So I was wondering whether in your data crunching, data analysis, financial analysis, you have considered those costs. Because usually what we see, even in the Mother and Child Benefit Program, is that most of the money goes actually to the beneficiary as cash transfer, but there is very little amount, like 2%, for implementation costs. And to implement social protection, that requires a lot of training, monitoring, field visits, and very often there is no money for that. So there's an element which is very important. And then again, I think that was mentioned by other colleagues. How do we make sure that these committees at local level are not driven in their choices of the beneficiaries by political affiliation, personal affiliation, and corruption? This is not very clear to me. And then I go back to the poverty scorecard, which is an interesting concept. However, I have some doubts why. You know, when I'm in this country since 10 years, and I used to be an NGO worker, so my heart belonged to NGOs. And when we work in the field, both at rural level and in the slums, in the urban areas, the fact that you have a television, it doesn't mean that you're not poor. The fact that you have a fan doesn't mean that you're not poor, right? So that's questionable. I mean, it's a way to understand what is the wealthy condition of a household, but I don't find it very objective, right? So the objectivity goes back to data. And what are the main data? Income, right? Could you kindly repeat this last point once again? Absolutely. I mean, my point is that the poverty score, the proxy means test, are based on observation and on features that, for example, you have in your household, right? The fan, the television, the fridge. But can we say in the slum, if we walk in the slum, no, everyone has a television, everyone has a fan. Can we say that they're not poor? I don't believe so, right? So usually the objective criteria should be the level of income. And for this reason, I think that it's very important to